স্বাগতম, গুড ইভিনিং। দেখুন, মেডিকেল সেক্টর বা হেলথ কেয়ার সেক্টর পানি নিয়ে আজকে আপনাদের সামনে কিন্তু নিজেকে উন্মোচিত করেছে দুটো কারণে। একটা হচ্ছে, খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা শুনবার চেষ্টা করুন, যে আমাদের একটা ক্রনিক রোগ, দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন, ভাল লাগছে না। মানুষ তো স্বাভাবিক জীবনযাত্রা কে না চায়? যে দেখুন, একটা সার্টেন এজ যখন হয় আমাদের 40, 42, 45, তখন একটা রেগুলারিটির মধ্যে আমরা চলে যাই, যে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে, টয়লেট করে, স্নান করে, অল্প একটু ভাত খেয়ে, ম্যাক্সিমাম বাঙালি যেটা করে, অফিস চলে যায়, দুপুরবেলা রুটি তরকারি খেলো কি, এরকম ধরনের লাইফ। তো এটা চলতে থাকে। রোববার দিন বেশ জমিয়ে আড্ডা পাড়াতে, বা ছুটির দিন, বা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। তো এখন ব্যাপার হলো যে এই স্বাভাবিক জীবনযাত্রা থেকে আপনি যদি আলাদা হয়ে যান, যে আপনাকে সকালবেলা উঠেই মাপতে হচ্ছে, আচ্ছা আজকে আমার এই 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 ওষুধ 4টে খেতে হবে, তারপরে আফটার ব্রেকফাস্ট অর সকালবেলার প্রিন্সিপাল মিলের পর আরও 2টো খেতে হবে, দুবেলা অফিসে গেলে, বা অফিস হয়তো যেতেই পাচ্ছেন না, শরীর এত খারাপ। তো এই অস্বাভাবিকতার থেকে আপনার মুক্তি দেওয়ার জন্য পানি নেই। এবং তাদের মানে সবচাইতে যেটা আমাদেরকে আশ্চর্য করেছে, আমাদের মানে আকর্ষিত করেছে, তা হচ্ছে দ্য ট্রিটমেন্ট অফ ব্লাড সুগার। অর্থাৎ আমরা কিছু হলেই শুনি যে ব্লাড সুগার ইত্যাদি। ব্লাড সুগার থেকে হাজারটা রোগ হয়। মানে এটা এটা কি বলা যায়, রসিক একটি রোগ, যে তিনি বন্ধুবান্ধবকে নিয়ে চলতে ভালোবাসেন। এটা তো ভালো কথা নয়। এবং সে কারণে সুগারের রুগীরা ক্লান্ত। তারা প্রত্যেক দিন ভাবেন যে এটা যদি আবার বেড়ে যায়, যদি আমার মৃত্যু হয়। এবং সেটাই তো হয় আলটিমেটলি। সেটা তিনি 50 বছরও যেতে পারেন, 60 বছরও যেতে পারেন, আবার 80-90 বছর অবধিও বেঁচে থাকতে পারেন। প্রণববাবুই তো কতদিন বেঁচে ছিলেন। তো যাই হোক, তো পানিনির ট্রিটমেন্টটা ডিফারেন্ট ডেফিনেটলি। আমার প্রিয় চিকিৎসক স্যার রাজদীপ দত্ত এখানে উপস্থিত রয়েছেন। ওয়েলকাম স্যার। নমস্কার। এবং তার কোয়ালিটি ট্রিটমেন্ট, যেটা বিদেশি ট্রিটমেন্ট বলা যেতে পারে, যার জন্য তিনি একেবারেই খোদ ব্রিটেন থেকে উপাধি পেয়েছেন স্যারের। তো সেই জায়গাটা থেকে স্যার দত্তকে আজকে একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করব। সেটা হচ্ছে যে দেখুন, আপনার ব্লাড সুগার বলুন বা আপনার যে কোনো ওষুধ বলুন, একটু কস্টলি। এখন আমাদের কি ব্যাপার জানেন তো? আমাদের ব্যাপারটা হচ্ছে যে বাজারে গেলাম, মাটনের দর দেখলাম 800 টাকা হয়ে গেছে, থাক দরকার নেই, এই সপ্তাহটা মুরগি খেয়েই কাটাই। তো এইরকম আমরা বিকল্প খুঁজি সবসময়। আচ্ছা, একটা জুতো দেখলাম অমুক দোকানের, বড্ড বেশি হয়ে যাচ্ছে, তার থেকে একটু সস্তার দোকানে গিয়ে যদি কম দামে পাওয়া যায়, জুতো তো জুতোই, মাংস তো মাংসই। তো সেরকম মেডিসিনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আজকাল কতগুলো চালাকি মেডিসিনের দোকান হয়েছে, যেগুলোর আমি সরকার বাহাদুরের কাছে মানে অবশ্যই মাননীয় দিদির কাছে অনুরোধ করব যে একটু সেগুলো দেখা হোক। অল্টারনেটিভ মেডিসিন বলছেন, মানে অল্টারনেটিভ মেডিসিন না, মেডিসিনই। মানে আপনি হয়তো একটা 0.5-এর কিছু মেডিসিন আপনার ডাক্তার প্রেসক্রাইব করেছেন, আপনি প্রেসক্রিপশনটা ফেললেন, তিনি বললেন যে এটা ঠিক নেই, কিন্তু এটার মতন আরেকটা আছে। এই চালাকিবাজিগুলো কেন? ডাক্তারবাবু যেটা লিখে দিয়েছেন ওই ওষুধটাই খাবেন। তো আমাদের ডাক্তারবাবু ওইভাবে লেখেন না। আমাদের ডাক্তারবাবুর ট্রিটমেন্টটা ডিফারেন্ট, মানে স্যার দত্তের কথা বলছি। তো সেটা এই যে মেডিসিনের দাম একটু বেশি, তো সুতরাং সস্তায় কোথায় পাওয়া যায় যদি খুঁজতে যেতে, তো আপনার ট্রিটমেন্টটাই বৃথা হয়ে গেল। কি মনে করেন? না দেখুন, মেন ব্যাপার হচ্ছে গিয়ে সস্তার তো জানেন 3 অবস্থা। এটা তো সব জায়গাতেই জানেন যে সস্তার 3 অবস্থা। আর 3 অবস্থাটা কেন, এটার মানে সঠিক নিদর্শন আপনারাই আপনাদের চ্যানেল এবং অন্যান্য মিডিয়ারাও তাদের চ্যানেল দিয়ে দেখিয়েছেন যে কী হারে ভুল আর জাল ওষুধ মার্কেটে ছেয়ে গেছে অনেক কম দামে। তার সল্ট চেঞ্জিং করা রয়েছে। আজকে যে ওষুধটার দাম 40 টাকা, একটা ট্যাবলেটের দাম মনে করুন 40 টাকা, সেটা বলা হচ্ছে
দিনে 2 বা 3টে করেও খেতে, ঠিক আছে, গ্যাস্ট্রো ম্যানেজমেন্টের জন্য, কথার কথা। এবার যিনি কিনছেন তিনি তো ভাবছেন যে এটা খেলেই আমার হয়ে যাবে। এবার দেখা যাচ্ছে তার যেটা হওয়ার দরকার সেটা হচ্ছে না, বা লং টার্ম ওটা খেয়ে যাচ্ছেন, ওনার হয়তো যে প্রবলেমটা নিয়ে গেছেন সেই প্রবলেমটা কমে গেছে, অন্য প্রবলেম বেড়ে গেছে। তো এর মূল কারণটা কি? একে আমি 120 টাকা দিয়ে আমি পার ডে খেলাম ওষুধটা, তারপরে আমি 6 মাস বাদে দেখছি আমার কিডনি প্রবলেম শুরু হয়ে গেছে, আমার দেখা যাচ্ছে শ্বাসে অসুবিধা হচ্ছে, হার্ট ধকপক করছে বেশি, আমি নড়তে পারছি না, হঠাৎ করে দেখা যাচ্ছে ওবিসিটি হয়ে যাচ্ছে। তাহলে আমি যে 40 টাকার মেডিসিনটা খেলাম, খেয়েই বা কী হলো? এবার ওই 40 টাকার মেডিসিন এর সেম কম্পোজিশন কোনো আর একটা জায়গায় আপনি দেখলেন 15 টাকা, কথার কথা দেখা গেল 15 টাকা। হ্যাঁ, আছে তো। ঠিক আছে, 15 টাকা দাম। তো আপনি ভাবলেন যে সেম কম্পোজিশন, তাহলে আমি ওই মেডিসিনটাই খাই। এবার সেইটা খেতে গিয়ে দেখা গেল, মানে এটা আমি আপনাদের মাধ্যমেই বলছি, মানে আপনাদের মানে দেওয়া তথ্য অনুযায়ী বলছি, এবং ইন্ডিয়ান মেডিকেল অনেক জায়গাতেই এটা মানে বেরিয়েছে, অনেক মানে সাপোর্টেড মিডিয়াতে, তিলজলা খালের ধারে তৈরি হচ্ছে মেডিসিনটা। এই মেডিসিনটা খেলে 15 টাকার মেডিসিন খেয়ে আপনি ভাবছেন হ্যাঁ আমার তো প্রবলেমটা মোটামুটি কমই লাগছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে? ইন দ্য লং টার্ম ও যদি 6 মাসে খারাপ করে, 3 মাসে খারাপ করে দেবে, তাহলে আরও বড় প্রবলেমে চলে যাচ্ছে। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে গিয়ে রিসার্চ বেসড মেডিসিন, যেটা কিনা ট্রাস্টেড, যেটা কিনা আমাদের শরীরে কোনো সাইড ইফেক্ট ছাড়বে না, তার প্রমাণ আমি প্রত্যেকটা দর্শককে বলবো, তার প্রমাণ আপনারা আগে নিন, তারপর কোনো ওষুধ খান। অ্যাটলিস্ট যেটা শরীরে যাবে, দুটো জামা কম দামে পরুন ঠিক আছে, কিন্তু যেটা পেটের ভেতর যাবে সেইটা কিন্তু কম কোয়ালিটির জিনিস কিনে নিজের শরীরকে অযথা বিপদের দিকে ঠেলে দেবেন না। একদমই। এটাই এবং আমার আমি বক্তব্য। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এই ওষুধ বিশুদ্ধের জায়গায় দাম বেশি বা ইত্যাদি করে বিকল্প জায়গায় খুঁজলাম বা কিছু করলাম, তাতে হিতে বিপরীত হলো, তাতে তো আমার অন্য রোগও বেড়ে যেতে পারে। ফলে আমার ট্রাস্ট করা উচিত আমার ডাক্তারকে, তিনি কি বলছেন, তিনি কি মেডিসিন নিয়ে ডিটেল করছেন কিনা। কোনো ডাক্তার চট করে মেডিসিনের নাম বলেন না, এথিক্যালি এটা বলতে পারেন না, কারণ মেডিসিনের তো আর ইয়ে নয়, ওই আপনার জামা কাপড় নয় যে সেটা বিজ্ঞাপন খবরের কাগজের পাতায় বেরোবে, তা তো নয়। সুতরাং সেটা ডাক্তারবাবুর উপরই নির্ভর করতে। সেটা ফোন নিয়ে নিচ্ছি স্যার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ বলছিলাম এই ডায়াবেটিস কি শুধু বয়স্কদের রোগ, এই বিষয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম আর কি। আপনার নাম? আমার নাম হচ্ছে সৌম্যজিৎ মুখার্জি। হ্যাঁ, সৌম্যজিৎ মুখার্জি। কোথা থেকে কথা বলছেন? আমি কথা বলছি ঝাড়গ্রাম থেকে। হ্যাঁ, ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে বলছেন সৌম্যজিৎ মুখার্জি। ঠিক আছে, আপনি ওয়েট করুন। এটা একটা গুড কোয়েশ্চেন। আমাদের সাবজেক্টটাও আজকে তাই ছিল যে আমি নিজে আপনাকে বলছি, আমাদের এখানেই একজন ক্লায়েন্ট আসতেন, তার নাতি জন্মের পর থেকেই ধীরে ধীরে শরীরটা বিগড়ে যেতে আরম্ভ করলো। পরে টেস্ট করে দেখা গেল ব্লাড সুগার, মানে একদম শিশুকাল থেকে ব্লাড সুগার, হ্যাঁ, এবং 7-8 বছর বয়স থেকে কি আরেকটু বেশি হয়তো হবে। সে বাচ্চাটাকে দেখেওছি, এত খারাপ লাগছিল, মানে এটা আলোচনা করতেই আমি চাইছি না, আমার চোখের সামনে ভাসছে বাচ্চাটা ইনসুলিন নিচ্ছে প্রত্যেক দিন। মানে এত খারাপ লাগার জায়গায় এটা কেন হয়? তাহলে কি ধরে নেওয়া যেতেই পারে যে ব্লাড সুগারের কোনো সার্টেন এজ নেই? না, ব্লাড সুগারের কোনো সার্টেন এজ নেই। ব্লাড সুগার একটা ডিসঅর্ডার। সবার আগে আমি বলছি এটা একটা ডিসঅর্ডার, একটা হরমোনের ডিসঅর্ডার থেকে এই ব্লাড সুগারের জন্ম নেয় বা ডায়াবেটিসের জন্ম নেয়। ব্লাড সুগার বলাটাও ভুল, ব্লাড সুগারটা বাড়ে, মানে ডায়াবেটিসের জন্ম নেয় ডায়াবেটিস এই ডিসঅর্ডার থেকেই। এবং এই ডিসঅর্ডারটা কখনো আমাদের অজান্তেই চলে আসে, কখনো বা নির্দিষ্টভাবে আসতেই হবে সেই কারণে আসে। এই দুটো ক্ষেত্রে আমি বললাম কেন না, আমাদের অনেক বাবা মা আছে, ছেলে মেয়েদেরকে খুব আমরা গোবর গণেশ করে একটু আদর করে খাইয়ে দাইয়ে মানে ছোটোবেলা থেকে মানুষ করতে ভালোবাসি, হ্যাঁ, এবং বেশ ছেলে একটু হৃষ্টপুষ্ট হবে, হ্যাঁ, ছেলে একটু বেশ একটু মোটাসোটা হবে, হ্যাঁ, তবে তাকে দেখতে তবে অনেক ভালো লাগবে, এবং সেই বাবা মাও নিজে খুব খুশি হয় যে আমি আমার ছেলেকে ঠিকঠাক মতো খাওয়াচ্ছি, এবং খাওয়াতে খাওয়াতে তার শরীরের ওজনও বেড়ে যাচ্ছে,
এবং শরীরের ওজন যখন বাড়ছে তার কিন্তু ধীরে 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 ফ্যাটটাও বেড়ে যাচ্ছে শরীরে। ঠিক আছে, বার্গার, পিৎজা, চিজ যা খেতে চাইছে বাবা মা সেটাই খাওয়াচ্ছেন, কারণ জানেন যে আমার ছেলে, আমার যখন রোজগার আছে আমি তখন খাওয়াবই। তো এখান থেকে একটা ব্লাড সুগার হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে, কারণ সেই ছেলেটির যে ইমিউন সেটা সাপোর্ট দিতে পারছে না। এটা হয়ে গেল আমাদের ইচ্ছাকৃত ডায়াবেটিসকে ডেকে নিয়ে আসার একটা রাস্তা। আর অনিচ্ছাকৃত হচ্ছে গিয়ে বাবা মার ডায়াবেটিস ছিল বা দাদুর ডায়াবেটিস ছিল, তার সেই ডায়াবেটিস অ্যাজ পার জিন ট্র্যাডিশনে তার ছেলের মধ্যে চলে এসছে এবং জিনটা ওখানে এক্সপোজ করে গেছে। আমি আমাকে বলছিলামই যে আমাদের পুরো বডিটা একটা রিভলভারের মতো, গুলি ঢোকানো রিভলভারের মতো, কারণ আমরা আমাদের পিতা মাতার থেকে বা আমাদের পূর্বপুরুষের থেকে অনেক কিছু রোগ আমরা নিয়েই কিন্তু জন্মাই, আমরা অনেক কিছু রোগ নিয়েই জন্মাই, যার ফলে রোগ নিয়ে জন্মাবার কারণে সেই রোগগুলো তো আমাদের শরীরে থাকেই। এবার আমি যদি ব্যাড ফুড হ্যাবিট নিই তাহলে সেই রোগগুলো কি হয়, ট্রিগার পেয়ে যায়, মানে গুলি ছুটে যায় বন্দুক থেকে। দ্যাটস অল। আমি দেখে নিচ্ছি ফোন আছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি নৈহাটি থেকে বলছি, মিতা দাস। হ্যাঁ, আমি দীর্ঘ 30 বছরের সুগার পেশেন্ট। বয়স কত এখন? এখন বয়স হচ্ছে 56। 56, তার মানে 30 বছর, মানে 26 বছর বয়স থেকেই সুগার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই কিছুদিন হলো হাঁটতে গেলে, 6 মাস হলো প্রায়, হাঁটতে গেলে কিছুক্ষণ, প্রথম স্টেপটাতে কিছুক্ষণ হাঁটার পর 5 মিনিট দেখছি বুকটা না একেবারে টাইট হয়ে আসছে। বুক? তারপরে কিছুক্ষণ হাঁটার পর কিন্তু আবার ঠিক হয়ে যায়, তখন একটু স্লো হাঁটি। বুকটা টাইট হয়ে আসছে? হ্যাঁ, বুকের উপরটায় মনে হচ্ছে গ্যাসে টাইট হয়ে আসছে, মনে হচ্ছে না গ্যাস হয়েছে, বুঝতে পারছি। আপনার ওজন কিরকম? আপনার টাইট হয়ে যায়। আপনার হাইট কত, ওজন কত? ওজন হচ্ছে 56, হাইট 4 ফুট 11 ইঞ্চি। 4 ফুট 11, মানে একেবারে ছোটখাটো চেহারা, Weight টা কিন্তু বেশি। ওজনটা অল্প বেশি। অল্প বেশি, কিন্তু ওনারও ওখানে একটাই সমস্যা, এটা হচ্ছে কি প্রি ইন্ডিকেশনস দিচ্ছে, এটা হচ্ছে কি প্রি ইন্ডিকেশনস দিচ্ছে, এবং ওনার আস্তে আস্তে ব্লাড ধীরে ধীরে গাঢ় হচ্ছে। ব্লাড গাঢ় হওয়ার কারণে যখন উনি হাঁটাচলা করছেন তখন ওই হাঁটাচলাতে ব্লাডটা জোর করে নাড়াতে হচ্ছে। এবার জোর করে নাড়াতে গিয়ে ব্লাডটা তো অটোমেটিক্যালি, আমরা যখন হাঁটাচলা বা কোনো ওয়ার্কিং করি তখন ব্লাড সার্কুলেট হতে থাকে বেশি, এর জন্য আমরা বলি একটু এক্সারসাইজ করো, একটু ফ্রি হ্যান্ড করো, এই কারণেই বলে থাকি। কিন্তু এইটা করতে গিয়ে ওনার ব্লাডটা গেছে মোটা হয়ে, এবং যে কারণে ওইখানে যখনই ওনার হার্টে ওখানে ব্লাডটা যাচ্ছে তখন কি হচ্ছে, ব্লাডটার সাপোর্টিভ যে অক্সিজেনটা সেটা নিয়ে যেতে পারছে না, কারণ মোটা হয়ে গেছে, তো ও উঠতে পারছে না, অক্সিজেন নিয়ে ক্যারি করতে পারছে না, যার ফলে এখানে একটা চাপ ব্যথা হচ্ছে। এরপরে হাঁপ ধরবে, এবং হাঁপ ধরলে সেটা ব্র্যাডিকার্ডিয়া যেতে পারে, ট্র্যাকিকার্ডিয়া যেতে পারে, আরও অনেক ডিজিজ আসতে পারে, রিগার্ডিং হার্ট ব্লকও হতে পারে। এগুলো ভয় পাওয়ার কিছু নেই, এগুলো একটা প্রি সিমটম, কিন্তু আগে থেকে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু এগুলোকে অনেকটা ম্যানেজমেন্ট করে দেওয়া সম্ভব। এগুলো প্রায় থাকবেই নাই বললে চলে, এবং বয়স যেহেতু কম, আমি রিকোয়েস্ট করব আপনি যদি মনে করেন আপনি কোনো একজন ভালো ডাক্তারকে দেখান, যে ডাক্তার সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবে, আর তাতেও যদি আপনাদের সমস্যার সমাধান না হয় আমার কাছে চলে আসবেন, আমি ডেকে দেবো। ঠিক আছে, তো আপনার এই পানিনির ডিটেলটা একটুখানি বলে দিন। ফোন নাম্বার যাচ্ছে দেখুন, পানিনির এই যে আমার এই আঙ্গুলটা দেখুন, পানিনির ফোন নাম্বার এই যে এখানটা। তো পানিনিতে দেখাতে গেলে আপনার এখন বোধহয় দমদম এয়ারপোর্টের কাছে। হ্যাঁ, এয়ারপোর্টের কাছে, ওই আপনার নিউব্যারাকপুরে দোলতলার কাছেই আমার। হ্যাঁ, এয়ারপোর্টটা আমি রোজই ভুল বলি, এটা অ্যাকচুয়ালি নিউ ব্যারাকপুর। হ্যাঁ, নিউ ব্যারাকপুরে হচ্ছে গিয়ে তার চেম্বার কেন, সেটা একটা বেশ অ্যাসোসিয়েট ব্যাপার আর কি। তার সমস্ত এক্সপেরিমেন্টাল কাণ্ড কারখানা সমস্তই আপনারা গেলে দেখতে পাবেন। বেশ ছোটখাটো একটা হসপিটাল টাইপের ব্যাপার স্যাপার থাকে, নানা রকম মেডিসিন তৈরি মানে হচ্ছে। আমি তো প্রত্যেকদিন বসতে পারি না, কারণ আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখতেই পারি না, কারণ আমার, আপনি জানেন যে এমএইচ এর অনেক কাজে আমাকে, যেহেতু মেডিকেল এমার্জেন্সির জন্য আমাকে ছোটাছুটি করতেই হয়, মানে জায়গা টু জায়গা। তারপরে আমার দিল্লি সিআর পার্কে চেম্বার আছে, মুম্বাইতে চেম্বার আছে, ওগুলোকেও দেখতে হয়, যার ফলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি দেখতে পারি না। মানে এই জন্য অ্যাপয়েন্টমেন্টটা মাস্ট। প্রত্যেককে বলছি, ওই নিচে যে 3টে নাম্বার যাচ্ছে, এই 3টে নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করবেন। অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা শিডিউল করে নেবেন, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেওয়া হবে। অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাপয়েন্টমেন্ট আপনারা আসলে আপনাদের বসেও থাকতে হবে না, কারণ আমি প্রত্যেকের জন্য, আমি মনে করি মানুষকে চিকিৎসা করাটা একটা সেবা,
যে কারণে আমি চেষ্টা করি যাকে যে টাইমটাই দেওয়া হোক না কেন সেই টাইমের মধ্যে যদি তিনি চলে আসেন তাহলে তাকে কোনো জায়গায় বসতে হবে না, তিনি ডাইরেক্ট আমার চেম্বারে চলে আসতে পারবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, বলুন, হ্যালো বলুন। বলি সুগারটা একটু বেশি ছিল, সেটা আগে টেলিভিশনটা মিউট করুন, টেলিভিশনটা মিউট করুন, নইলে অন্য ঘরে যান, তারপর আপনার কথা শুনছি, নইলে লাইন কাটা যাবে। আপনি অন্য ঘরে যান। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি হয়েছে বলুন। হ্যালো, হ্যাঁ, এই লাইনটা কেটে দাও। আপনাদেরকে 28 বছর বাদে আর নতুন করে বলার প্রয়োজন নেই যে টিভি চালিয়ে এটা কোনোদিন করা সম্ভব না। আপনি যোগাযোগ করে নেবেন পরে হেল্পলাইন নাম্বারে ফোন করে, যাই হোক, ক্যারি অন। তো আমি বলছি যে বয়সের তাহলে কোনো বয়সের কোনো ব্যাপার নেই। সুনির্দিষ্ট ব্যাপার নেই। তবে হ্যাঁ, এখন যে শীতকালটা পড়েছে এই সময় বয়স্কদের কিন্তু ডায়াবেটিসটা যেমন বেড়ে যাবে, তেমন আর্থারাইটিস, পায়ে হাঁটুর ব্যথা, এগুলো সবকটাই বাড়বে। আর এবার ঠান্ডাটা কিন্তু তার বেশ কারণ জমিয়ে একটাই, পড়েছে। হ্যাঁ তার কারণ একটাই, ঠান্ডা লাগলেই সেই ঠান্ডাটা আপনার যেমন শরীরে লাগছে, আপনার শরীরের চামড়াতেও লাগছে, চামড়ার সঙ্গে রক্তনালীতেও লাগছে। তো রক্তনালীর মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তটাও ঠান্ডা হচ্ছে। রক্তটা ঠান্ডা হলে রক্তটা যে বেগে চলা উচিত সেই বেগে চলতে পারবে না। যদি সেই বেগে চলতে না পারে তাহলে রক্ত কিন্তু ধীরে ধীরে চলবে, এবং ধীরে ধীরে চললে ও ধীরে ধীরে খাবার নিয়ে যাবে, এবং ধীরে ধীরে অক্সিজেন বা অন্যান্য মিনারেলসও নিয়ে যাবে, যার ফলে সঠিক কোষে সঠিক খাবার পৌঁছাতে পারবে না, যার ফলে একটা ইনফ্ল্যামেশন, একটা সিউডো ইনফ্ল্যামেশন তৈরি হবে, এবং সেটা বিভিন্ন জায়গায়, যেখানে অলরেডি যারা আর্থারাইটিস বা স্পন্ডেলাইসিসের রুগী রয়েছেন ডায়াবেটিসের সাথে, তাদের কিন্তু ব্যথা বেড়ে যাবেই। সুতরাং এটা ভাববেন না, যদিও আমি মনে করি যে অল্প বয়সে ব্লাড সুগার আসার একটা কারণ স্যার দত্ত বললেন, যেটা যে আপনার যদি পারিবারিক ব্যাপারটা থাকে তাহলে খুবই প্রবল সম্ভাবনা থাকে পরিবারের দিক থেকে, সেটা কিন্তু সম্ভাবনার একটা থাকে। এছাড়া আর কি কি হতে পারে সেটা আমি জিজ্ঞেস করছি, একটা ফোন দেখে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু প্রণাম। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বলুন। হ্যাঁ বলছিলাম যে আমার 10 বছর থেকে ডায়াবেটিস আছে, কিন্তু ডায়াবেটিসটা কমছে না। কত বছর ধরে? আমার 10 বছর ধরে, 28 বছরে ডায়াবেটিস হয়েছে, এখন আমার 40 বছর চলছে, আমার ডায়াবেটিসটা কমছে না, আমার খেলেই বেড়ে যায়, কিন্তু 300 হয়ে যায়। না, আপনি লাস্ট যেদিনকে মেপেছেন সেদিনকে হ্যাঁ, খালি পেটে কত ছিল আর খেয়ে কত খালি ছিল? পেটে 127 টাকা, খাওয়ার পর 290 হয়ে যায়। আর আমার একটা ছোট্ট সমস্যা হচ্ছে গিয়ে, আমার কাছে 2 বছরের বেশি কোনো ডায়াবেটিস পেশেন্টই থাকে না। তার কারণ তাদের যতই ডায়াবেটিস থাকুক না কেন, ইভেন আমি লাস্ট 900ও দেখেছি পিপিতে, হ্যাঁ 975, সেই লোকও দেখেছি 1.5 বছরের মধ্যে নর্মাল হয়ে গেছে। উনি বলছেন 10 বছর ধরে ওনার ডায়াবেটিস কমছেই না। তো ইট ডিপেন্ডস, কারণ ট্রিটমেন্ট প্রসিডিওর ঠিকঠাক মতো না হওয়ার কারণেই কিন্তু আপনার খাবার পরে। ওষুধ কটা খান সারাদিনে? সারাদিনে ওষুধ 2 বার খাই, সকালে একবার, রাত্রে একবার। খাওয়া দাওয়া সব ঠিকঠাক? হ্যাঁ খাওয়া দাওয়া নর্মাল খাই, আমি বাইরে জিনিস খাই না, বাড়িতে একদম চারটই বেশি খাই, রুটি কম খাই, আবার কি খাবো? ভাত আর রুটি কম খান? হ্যাঁ রুটি কম খাই, মোটামুটি কম খেলেও বেশি খারাপ লাগে, তো 2-3-4টে খাই। 3-4টে মানে কখন খান? রাত্রে? না, এই সকালে খাই, একবার দুপুরে খাই, একবার রাত্রে খাই। সব মিলিয়ে 3-4টে? না না, একবারে 3-4টে। বাহ, তাই বা খাচ্ছেন কেন? হ্যাঁ তাই বা খাচ্ছেন কেন? তার থেকে একটা বড় বাটির ভাত খাওয়া আর 3-4টে রুটি খাওয়া তো একই ব্যাপার। ব্যাপার তো একই, তাছাড়া না খেলে বাঁচবো কেমন করে? তাই না খেলে শাকসবজি কিনবেন, 1 বাটি সেদ্ধ করবেন, ওপরে গোলমরিচ নুন দিয়ে একটা কাঁচা লঙ্কা মুখে দিয়ে গপ গপ করে খাবেন, ওটা তো পেট ভরে। বাঁচার জন্য খাওয়া না খাওয়ার জন্য বাঁচা, সেটা আগে বলুন। দারুণ কথা ঠিক বলছেন। আছে, কিন্তু কিছু না আবার খেলে খারাপ লাগে। আরে খাওয়ার তো বললাম আপনাকে, বাজারে যাবেন, শাকসবজি, সবুজ রঙের যে তরকারি রয়েছে সেই তরকারি, আলুটা বাদ দিয়ে বাকি যত তরকারি রয়েছে, আলু বা লাল আলু বলুন,
এটা বাদ দিয়ে যত সবজি রয়েছে সব নিয়ে সেদ্ধ করুন বেশ টেস্ট করে, দরকার হলে একটু পেঁয়াজ দিয়ে নেবেন, তার মধ্যে গন্ধটা ভালো দেবে, টেস্ট খুলবে অল্প একটু, এবং তার মধ্যে নুন গোলমরিচ বা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলেন, দারুণ স্যুপ হয়ে যাবে। প্রত্যেকদিন এক বাটি করে খান না, তাতে পেট ভরবে। 4-5টা করে রুটি খাচ্ছেন আর আপনার পেটটা খালি থাকে যে বস দুর্বল লাগে। না যদি খাবার তো আপনাকে বললাম, তারপরেও আপনি পেট খালি থাকে বলছেন কেন? ছাতু খাবেন রোজ সকালবেলা, 2 মোটা চামচের ছাতু জলের সঙ্গে মিক্স করে খাবেন, খিদে ফিদে আর পাবে না। রুটিটা একদমই খাবো না। রুটি খাবেন কি, যখন খাবেন তখন একটা রুটি খাবেন, রাত্রিবেলা 2টো রুটি খাবেন। হ্যাঁ, এত কম? আচ্ছা আসুন, নমস্কার। দেখুন, খেতে গেলে মানে একটু তো আপনাকে কন্ট্রোল করতেই এত হবে। কম বলছে। হ্যাঁ, আর কথাটা হচ্ছে গিয়ে যদি খাওয়াটাই যদি গুরুত্বপূর্ণ বিষয় হয়, আমার কাছে বেশ কিছু পেশেন্ট আছে যে ডাক্তার আমি খাওয়া কমাতে পারবো না। আমি বললাম তাহলে আমি আপনাকে খাইয়েই ডায়াবেটিস কমাবো, ঠিক আছে? তো আমি সেক্ষেত্রে এটা কোনো কাজের কথা না। সেক্ষেত্রে আমি পেট ভরিয়েই খাওয়াই, কিন্তু তার সাথে আমার যে রিসার্চ মেডিসিনগুলো, যেগুলো আমি প্রায় 15 বছর 20 বছর ধরে রিসার্চ করেছি, সেই মেডিসিনগুলো যখন শরীরের সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন অটোমেটিক্যালি ব্লাড সুগার ধীরে ধীরে কমতে থাকে। যাই হোক, তবুও এটা কোনো সায়েন্টিফিক ব্যাপার নয় যেটা উনি বলছেন, না, যে এটা প্রচুর তো- পরিমাণে আমি রুটি আর ভাত খাই। না, এটা একদমই ঠিক এটা নয়। তো এটা একেবারে একদমই উল্টো ঠিক নয়। পথে। এটা একদমই ঠিক নয়। তার কারণ হচ্ছে কি, যত বেশি কার্বোহাইড্রেট নেবেন তত বেশি কিন্তু ব্লাড সুগার বাড়বে, শুট করবে। তাহলে কথাটা হচ্ছে কি, কার্বোহাইড্রেট বেশি নিন, কিন্তু তার সাথে ফ্যাট এবং ফাইবার এগুলোকে এবং প্রোটিন এটাকেও তাহলে তার সাথে ম্যানেজ করে নিতে থাকুন, তাহলেই দেখবেন আপনার অটোমেটিক্যালি ব্লাড সুগার নিচে নামবে। না, এটা তো বাস্তব যে ধরুন জ্ঞানের কথা বললাম ঠিকই, তবে এটা তো সত্যি যে ডায়াবেটিক পেশেন্ট বলুন বা ব্লাড সুগারের রুগী বলুন, তারা ওই ওষুধের জন্য হোক বা যে কোনো কারণে হোক তাদের খিদেটা বেশি হয়। হ্যাঁ, এটা তো হাংরিনেস বা ব্লাড সুগারের একটা মানে এটা একটা লক্ষণ। হাংরিনেসটা লক্ষণ, থার্স্ট, হাংরিনেস এগুলো একটা লক্ষণ, যার ফলে এগুলোকে বাইপাস করা যায় না। আর মানুষজন তো অতটা এডুকেট নয়, মানুষকে আগে এডুকেট করতে। ওই জন্য আমার চেম্বারে আসলে আমি চেষ্টা করি যে তাকে এডুকেট করা, ডায়াবেটিস জিনিসটা কি, এটা আদৌ কি বিরাট ক্ষতিকর ডিজিজ নাকি একটা বাচ্চা ডিজিজ। এবং মানুষ যখন এডুকেটটা হয় না, তখনই মানুষ কিন্তু নিজেই নিজের মতো করে ব্যাপারটাকে সাজাতে পারে। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। বলছিলাম যে ডায়াবেটিস কি মানে ছেড়ে যায় খাওয়া দাওয়া কন্ট্রোল করলে? না, শুধু খাওয়া দাওয়া কন্ট্রোল করলে ডায়াবেটিস সারে না, ঠিক আছে? যদি শুধু খাওয়া দাওয়া কন্ট্রোল করা হতো তাহলে তো ডায়াবেটিস সবাই সারিয়ে ফেলতে পারতো। কিন্তু তার জন্য দরকার হচ্ছে কি প্রপার মেথোডোলজি, প্রপার ম্যানেজমেন্ট। প্রপার মেথোডোলজি, প্রপার ম্যানেজমেন্ট দিয়ে যখন ডায়াবেটিস নর্মাল চলে আসবে এবং তাকে বিভিন্ন ধরনের টেস্ট আছে, লাস্ট টেস্টটা হচ্ছে কি OGDT অর্থাৎ গ্লুকোজ টলারেন্ট টেস্ট। এই টেস্টের মাধ্যমে যখন গোটা কনফার্ম হবে 3 বার কনজিকিউটিভ GTT যখন ক্লিয়ার করে যাবে, তখন আপনাকে মেনটেন করে খেতে হবে। আপনার রসগোল্লাও খেতে পারবেন, কিন্তু সেটাও মেনটেন করে, মানে রসগোল্লাও খাবেন কিন্তু সেটা ওই ঘন ঘন নয়। হয়তো দেখা গেল ইচ্ছা হলো মাসে সপ্তাহে একদিন হয়তো খেলেন, কি মাসে একদিন হ্যাঁ, সেই খেলেন। মানে তো খেলে তখন সারা জীবনও আর এই ডায়াবেটিসটা থাকবে না। কারণ ব্লাড সুগার দরকার আমার শরীরে, কারণ সুগার না হলে আমার শরীরে এনার্জি তৈরি হবে কি করে? একদমই যদি কিছু না খাই, সুগার যদি নাই ঢোকে, তাহলে এনার্জিটা পাবো কি করে? তো এনার্জি দিতে হবে কতটা, সেটা পরিমাণ বুঝে, সেটা একটা ডাক্তারের পরামর্শে, এবং অবশ্যই সেখানে ম্যানেজমেন্ট করে, যাতে ওই সুগারটা যেন অতিরিক্ত না হয়ে যায়। কোনো কিছুই অতিরিক্ত ভালো না। আচ্ছা, আমার লাস্ট পার্ট কোয়েশ্চেনটা হচ্ছে কি, যে টেনশন থেকে সুগার হওয়ার সম্ভাবনা কত? মারাত্মক বেশি। তার কারণ টেনশন কি করে, আমাদের হরমোনাল ব্যালেন্স চেঞ্জ করে দেয়। যেই হরমোনাল ব্যালেন্স চেঞ্জ করে ইনসোমেনিয়া ঢুকিয়ে দেয়। টেনশনের জন্য বেশিরভাগ যারা টেন্স দেখবেন তারা ঘুমের ওষুধও খায়, নার্ভও সাপ্রেসড হয়ে থাকে, যার ফলে নার্ভ সাপ্রেসড হয়ে যায়। টেনশনে অটোমেটিক্যালি ব্লাড সুগার শুট করতে থাকে, এটা কিছু খান আর না খান। তো যার ফলে ইমোশনাল ম্যানেজমেন্টও একটা বিরাট বড় পার্ট। আমি এক বৃদ্ধকে জানি যে 110 বছরের উপর প্রায় বেঁচে ছিলেন এবং 40-42 বছর ধরে ঘুমের ওষুধ খেয়েছিলেন 0.5। হ্যাঁ, ওটা তার খেতে হতো, আর কোনো সারাদিনে ওষুধের কোনো ব্যাপার নেই। ন্যাচারালি ওষুধ খেতে হচ্ছে না ঘুমটা বলে। খুব দরকার, ঘুমটা খুব দরকার। 8 ঘন্টা ঘুম যদি না থাকে, তাহলে আমাদের অটোমেটিক্যালি বডিতে যে হরমোনাল ব্যালেন্স সেটা হতে পারে না। কারণ বডি যখন ঘুমায়
তখনই আমাদের অটো কারেকশন ইমিউনে স্টার্ট হয়। তা আপনি যদি নাই ঘুমাতে পারেন, টেনশন তো ইনসোমিনিয়া বাড়িয়ে দিচ্ছে, তাহলে আপনি ঘুমাতে পারছেন না, 8 ঘন্টা তো ঘুম মিনিমাম দরকার, তাহলে ও অটো কারেকশনের সময় পাচ্ছে না, যার ফলে অটোমেটিক্যালি সব কিছু বেড়ে যাচ্ছে। হ্যালো, হ্যালো, বলুন টিভি লাইন নেই? বলুন কি বলবেন? বলছি ডায়াবেটিস মানে তো সুগার তো। আপনার নামটা কি? নির্মল ঘোষ। কোথা থেকে কথা বলছেন? বলছি ডায়াবেটিসের অন্য কোনো ওষুধ নেই? কোথা থেকে কথা বলছেন নির্মল বাবু? কোথা থেকে কথা বলছেন? বারিপুর ধবধবি। বয়স কত? বয়স এখন 50। কি কাজ করেন? আমার হচ্ছে 50। আপনি কাজকর্ম কি করেন? কি কাজ করেন? কার্পেন্টার। কার্পেন্টার। তো বাবা, কার্পেন্টার, ইনফ্ল্যামেশন হবে, ফার্নিচার। বুকের ইনফ্ল্যামেশন হবেই। তো সুগার কত এখন? এখন সুগার আমি তো প্রত্যেকদিন মোটামুটি ধরুন 3 কিলোমিটার 4 কিলোমিটার হাঁটি। তাতে আর ওষুধ খান? ওষুধ আমাদের এখান থেকে যে ডাক্তার আছে সেই ডাক্তার থেকে ওষুধ খাচ্ছি। আচ্ছা, একটু সঙ্গে থাকুন। মানে সেই ব্যাপার, লোকাল চিকিৎসক তার লোকাল ওষুধটাকে ঠেলে দিয়েছে। হ্যাঁ। কার্পেন্টার ভদ্রলোক, পরিশ্রম করতে হয়। এবং সব থেকে বড় কথা, ওনার ডায়াবেটিসটা আরও বেড়ে যাবে আগামী দিনে, কারণ ওনার বুকে ইনফ্ল্যামেশন বা ইনফেকশন হওয়ার চান্স বেশি, কারণ ওই স্পিরিট, মিথানল এগুলো দিয়ে যখন পালিশ হয় না, ওগুলো নাকে ঢোকে। আর ওই যে কাঠের যে গুঁড়ো, সেই গুঁড়ো কিন্তু নাকের ভেতর ঢুকে ওটার লাংসেও একটা জাম হয়ে থাকে। তো যার ফলে ইনফ্ল্যামেশন বাড়লে অটোমেটিক্যালি সব দিকগুলো বাড়তে, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স আর ডায়াবেটিস কিন্তু এক জিনিস নয়। ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়লে কিন্তু অটোমেটিক্যালি যেমন ব্লাড প্রেশার বাড়বে, ঠিক তেমনি সেইভাবে কার্ডিয়াক সিওপিডি বাড়বে, ঠিক তেমনি সেভাবে কোলেস্ট্রল বাড়তে পারে, ঠিক তেমনি সেভাবে ডায়াবেটিসও বাড়বে। তো ফলে এগুলো অনেকগুলো নিয়ম কানুন ইত্যাদি তো ব্যাপার আছে। আমরা বুঝি যে আপনারা যারা ফোন করছেন তাদের প্রত্যেকের কণ্ঠেই হতাশা রয়েছে। তো আমি বলি যেটা, যে আপনারা স্যার দত্তের সঙ্গে যোগাযোগ করতে পারেন। উনি কখনোই আপনাকে মাথার দিব্যি দেবেন না যে আমার কাছে আসুন, কারণ উনি অধিকাংশ সময় বাইরের কাজে ব্যস্ত থাকেন, মেডিকেল রিসার্চ ইত্যাদি ইত্যাদি। হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন ম্যাক্সিমাম পেশেন্ট দেখতে পারেন। সুতরাং ওর অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুব ঝঞ্ঝাটের। তলায় ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারগুলো নোট করে নিন এবং নোট করে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করে রাখবেন। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া উনি কিন্তু দেখবেন না। একবারে লাস্ট কোয়েশ্চেন যেটা, যে হাঁটা চলার ব্যাপারটা আপনি দেখছি অ্যাপ্রিসিয়েট করছেন, যে হাঁটা চলা বা বডি মুভমেন্ট, যে নড়াচড়া করতে, একদমই তাই। সেটা কি ডেইলি বেসিসে করা দরকার? মানে মর্নিং ওয়াক আর ইভিনিং দেখুন, ওয়াক? খাবার পরে, প্রত্যেকবার খাবার পরে, আমি বলছি না মাঠে দৌড়াও, কিন্তু খাবার পরে 15 মিনিট অন্তত ঘরের মধ্যে হলেও হাঁটা উচিত। আচ্ছা, বয়স্ক লোকদের বিশেষ করে আমি এই কথাটা বলছি, যারা বয়স্ক লোকরা শুনছেন তাদের জন্য বলছি, আপনারা দয়া করে প্রত্যেকবার মানে দুপুরবেলায়, সন্ধ্যেবেলায়, রাত্রিবেলায় 3 বারই খাবার পর আপনারা অবশ্যই একটু 15 মিনিট হাঁটবেন, ঘরের মধ্যে হলেও হাঁটবেন, কারণ এখন ঠান্ডা, বাইরে বেরোবেন না। আর গরম জল খাবেন বয়স্ক লোকদেরকে একটাই। এবং আমাদের না একটা বদভ্যাস আছে যেটা বলবো কয়েক সেকেন্ডের মধ্যে, সেটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমি হসপিটাল অবধি পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার খাওয়ার লোভটা যাচ্ছে না। না, ওর জন্যই তো আমি বলছি যে প্রপার মেডিসিন খাও, কারণ নলে আপনাকে হসপিটালে গিয়ে মানে তারপরে কন্ট্রোল হয়, হ্যাঁ, কিন্তু ওই ওই ওষুধ খেয়ে আপনার যদি ভালো থাকেন, আপনি তার থেকে ভালো নয় কি যে হসপিটালে যে আপনি গিয়ে বাজে অবস্থায় চলে যাচ্ছেন, আইসিসিউতে চলে যাচ্ছেন। যাই হোক স্যার, আজকে এইখানেই শেষ করতে হচ্ছে। শনিবার আমাদের 5:30টায় আসা, এই একটা দিনই ওনাকে পাবেন। সুস্থ হওয়ার চেষ্টা করুন, এটুকু আশা রেখে শেষ করছি। নমস্কার।